দেখো, টিস্যু, আমি বলছি যে আমরা তো সেল চ্যাপ্টার পড়েছি। এবার মনে করো অনেকগুলা সেল একসাথে আছে, একসাথে থেকে এই গ্রুপ অফ সেলটা একটাই কাজ করছে, তখন ওটাকে বলবো টিস্যু। বুঝতে পারলাম? যেমন ধরো আমাদের বডিতে অনেক রকমের সেল, আমাদের বডিতে অনেক রকমের সেল আছে, অনেক শেপের সেল আছে, তাই কি না? অনেক শেপের সেল আছে। ধরে নাও এই যে এই সেলটা, এই সেলগুলো, এই সেলটা আরো এরকম আরো অনেক একই রকম দেখতে আরো অনেকগুলো সেল একসাথে আছে, একসাথে আছে। এরকম একই রকম দেখতে অনেকগুলো সেল একসাথে আছে, একসাথে থেকে এরা একটা পার্টিকুলার ফাংশন করছে। যেমন কি ফাংশন করছে, ধরে নাও কন্ট্রাক্ট রিল্যাক্স। কন্ট্রাক্ট রিল্যাক্স করে আমাদের বডির মুভমেন্ট করাচ্ছে, কন্ট্রাক্ট রিল্যাক্স করে আমাদের বডির মুভমেন্ট করাচ্ছে। বলো তো আমাদের বডির কোন পার্ট গুলো কন্ট্রাক্ট রিল্যাক্স করে বডি পার্টকে মুভ করায়? মাসেলস। তাহলে এই টিস্যুটার নাম হয়ে গেল মাসেল টিস্যু। বুঝতে পারলাম? তাহলে কি বুঝলা? যে অনেকগুলো সেল আর গ্রুপ অফ সেল একই রকম দেখতে একসাথে থেকে যদি একটাই পার্টিকুলার ফাংশন করে, তাহলে ওই গ্রুপ অফ সেলটাকে একটা টিস্যু বলে। যেমন এই ধরনের এরকম ডিস্কয়েডাল শেপ, এরকম ডিস্কয়েডাল শেপের সেল, অনেকগুলো সেল, এরা একসাথে আছে। ঠিক আছে, একসাথে থেকে এরা মনে করো অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করে। বলো তো আমাদের বডির কোন জিনিসটা অক্সিজেন ট্রান্সপোর্টকে ট্রান্সপোর্ট করে? আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে ব্লাডও হয়ে গেলো একটা টিস্যু। কি বুঝতে পারলা? তারপরে এই যে এটা কি বলতো, এটা নিউরন, কি না? নিউরন কি মেসেজ কে ক্যারি করে ব্রেন, ব্রেন থেকে বিভিন্ন অর্গানের মধ্যে মেসেজ যায়। তাহলে অনেকগুলো নিউরন মিলে যে টিস্যুটা তৈরি করে, ওটার নাম হচ্ছে নার্ভাস টিস্যু। হ্যাঁ, নার্ভাস টিস্যু। তাহলে টিস্যু থাকাতে আমাদের কি কি অ্যাডভান্টেজ হচ্ছে? যে আলাদা আলাদা কাজ আলাদা আলাদা টিস্যুর মধ্যে ডিভাইডেড হয়ে গেল। তাহলে আমাদের প্রত্যেকটা সেলের কাজের ওয়ার্কলোড অনেক কমে গেল, ঠিক না? ডিভিশন অফ লেবার। তাহলে টিস্যু থাকাতে কি হলো? ডিভিশন অফ লেবার। এই যে দেখো এখানে লেখা আছে ডিভিশন অফ লেবার। এখান থেকে এই আহ হ্যাঁ, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো, ডিভিশন অফ লেবার। না না, সরি, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো আগে, যে মোস্ট অফ দ্য সেলস আর স্পেশালাইজড টু ক্যারি আউট অনলি এ ফিউ ফাংশনস এফিশিয়েন্টলি। মানে কাজগুলো স্পেশালাইজড সেল স্পেশালাইজড কাজ করে। These functions are taken up by different group of cells. Thus, we can say that there is a division of labor in multicellular organisms. যেমন এক্সাম্পল দেখো, মাসল, মাসল সেলের ফাংশন কি? কন্ট্রাক্ট রিল্যাক্স করে কি করা, মুভমেন্টে হেল্প। বলো। দুই নাম্বার কি? নার্ভ সেলের ফাংশন কি? মেসেজ কে ক্যারি করা। তিন নাম্বার ফাংশন, ব্লাডের ফাংশন কি? এই যে অক্সিজেন, ফুড, হরমোন, ওয়েস্ট মেটেরিয়াল, এগুলোকে ক্যারি করা, এগুলোকে ট্রান্সপোর্ট করা। সেরকম প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে ফ্লোয়েম বলে একটা টিস্যু আছে, যার ফাংশন ফুডকে কন্ডাক্ট করা। এরকম বিভিন্ন টিস্যু বিভিন্ন রকমের কাজ করে। তাহলে এটাকে বলে ডিভিশন অফ লেবার। যেটা বুঝতে পারবো না, রিপিট করতে হবে, সেটা আমাকে সঙ্গে সঙ্গে বলবেন, স্যার এটা বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করো। তো এই টিস্যু টার্মটা কে দিয়েছিল? দ্য টার্ম টিস্যু ওয়াজ কয়েন্ড বাই বিশ্যাট না 1792। আর টিস্যু নিয়ে পড়াশোনা, স্টাডি অফ টিস্যু কে বলা হয় হিস্টোলজি। টিস্যু নিয়ে পড়াশোনা করাকে বলা হয় হিস্টোলজি। নেক্সট, এবার আমরা চলে আসি টিস্যুর ডেফিনেশন।
যেটা আমি বললাম একদম ওরকমই লেখা আছে, দেখো এই যে এ গ্রুপ অফ সেলস সিমিলার ইন স্ট্রাকচার দ্যাট ওয়ার্ক টুগেদার টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন ফর্মস এ টিস্যু। এখানে কিছুই বাদ দেওয়া যাবে না। তোমাদের অ্যান্সার গুলো কিন্তু কি, আমি দেখলাম যে ডিলিউশনাল অ্যান্সার, ইনকমপ্লিট অ্যান্সার, খাপছাড়া খাপছাড়া। সায়েন্স এগুলো চলবে না। তোমার অ্যান্সার হতে হবে প্রিসাইজ, টু দা পয়েন্ট, কমপ্লিট। স্যার 1 মার্কস আছে তাই একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখে দিই, ওরকম ভাবে এখন আর ক্লাস 9 দিনে হবে না। তোমাদেরকে ছুটির সময় একজনের কপি দেখাবো, বোর্ড এক্সামের কপি, দেখবা ওই ছেলেটা এবারে বিয়ে হয়ে গেছে। যাই হোক, তারপরে চলে আসো, এখানে একটা টিস্যুর এক্সাম্পল দেওয়া আছে ছবি দিয়ে, এটা আমরা পরে ডিসকাশন করব, পরে এটা ডিটেইলে আছে। তো আমরা যেটা দেখবো ইম্পর্টেন্স অফ টিস্যু, টিস্যু থাকাতে কি হেল্প হচ্ছে। 1 নাম্বার তো আমরা এখনই বললাম কি, ডিভিশন অফ লেবার, কাজগুলো ডিভাইড হয়ে গেল। 2 নাম্বার, টিস্যু দিয়ে তৈরি হয় অর্গ্যান, অর্গ্যান দিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম। এটা জিনিসটা মনে রাখো। দেখো আমি একটা জিনিস বলছি, মনে করো এই যে ধরে নাও অনেকগুলো সেল, অনেকগুলো সেল এরকম একসাথে থেকে একটা টিস্যু বানালো, মনে করো এটা হচ্ছে টিস্যু, অনেকগুলো সেলস মিলে বানালো একটা টিস্যু। এই টিস্যু গুলো, এখানে একটাই সেল ড্র করি, সেল দিয়ে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু দিয়ে তৈরি হলো মনে করো একটা অর্গ্যান। বলো তো এটা কোন অর্গ্যান? স্টমাক, স্টমাক। তাহলে এরকম তৈরি হলো একটা অর্গ্যান, এই অর্গ্যানটার নাম হচ্ছে স্টমাক। এরকম স্টমাকের মতো আরো অর্গ্যান আমি অ্যাড করি, মনে করো ফুড পাইপ, এইদিকে স্মল ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে এইদিকে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আর এইদিকে রেকটাম, এইদিকে অ্যানাস। বলো তো এটা কি আঁকালাম? ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে অনেকগুলো অর্গ্যান, অর্গ্যান নাম্বার 1, অর্গ্যান নাম্বার 2, অর্গ্যান নাম্বার 3, অর্গ্যান নাম্বার 4, অর্গ্যান নাম্বার 5, এইটা দিয়ে অনেকগুলো অর্গ্যান দিয়ে কি তৈরি হলো, একটা অর্গ্যান সিস্টেম। যেমন এই অর্গ্যান সিস্টেমটার নাম কি, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, এটাকে বলে সেলুলার অর্গানাইজেশন, এই ঘটনাটাকে বলা হয় সেলুলার অর্গানাইজেশন। তো আমাদের বডিতে এরকম ডাইজেস্টিভ, একটা তো বললাম ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক। তারপরে ব্রিদিং এর জন্য লাংস থাকে, তাই না? ওটাকে বলে রেসপিরেটরি সিস্টেম, লাংস, নোজ, এগুলো রেসপিরেটরি সিস্টেম। 3 নাম্বার হচ্ছে আমাদের ব্লাডকে গোটা বডিতে ছড়ানোর জন্য হার্ট ওটাকে পাম্প করে, তাহলে হার্ট, ব্লাড ওটা দিয়ে তৈরি হয় তোমার সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। তারপরে 4 নাম্বার মনে করো আমাদের বডি থেকে এক্সক্রিটরি প্রোডাক্টকে বাইরে বের করার জন্য ইউরিন, ওটাতে কিডনি হেল্প করে, তাই না? কিডনি, ইউরেটার, আরো অনেক আছে, ওটাকে বলে এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। এরকম অনেক অর্গান সিস্টেম আছে। প্রত্যেকটা অর্গান সিস্টেম তৈরি অর্গান দিয়ে, অর্গান তৈরি টিস্যু দিয়ে, টিস্যু তৈরি সেল দিয়ে, এটা মনে রাখবা। তাই এটাকে বলা হয় বডি অর্গানাইজেশন। তারপরে চলে আসো, এরকম টিস্যুর মধ্যে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়াতে দেখো ওয়ার্কলোড অফ ইন্ডিভিজুয়াল সেল হ্যাজ ডিক্রিজ ডিউ টু অরিজিন অফ টিস্যু। প্রত্যেকটা সেলের কাজের চাপ অনেক কমে। তুমি একটা অ্যামিবার কথা চিন্তা করো, আমরা সেল চ্যাপ্টারে পড়েছি অ্যামিবা ইউনিসেলুলার অর্গানিজম, একটাই সেল দিয়ে তৈরি, তাই না? তাহলে এই সেলটাই, এই একটা সেলই তোমার ডাইজেশন করছে, একটা সেলই ব্রিদিং করছে, একটা সেলই এক্সক্রিশন করছে, সব এই একটা সেলই করছে। তাই ওর এই সেলটার উপরে অনেক চাপ পড়ছে, সেই জন্য অ্যামিবার লাইফ স্প্যান বেশি দিন হয় না, কয়েক মিনিট কয়েক ঘন্টাই হয়, তারপরে মারা যায়। কিন্তু ওয়ার্কলোড অনেক ইন্ডিভিজুয়াল, আমাদের ক্ষেত্রে কি, আলাদা আলাদা টিস্যুতে ওয়ার্কলোড
ভাগ করে দেওয়াতে সেলগুলোর মধ্যে চাপ কম পড়ে। তাই দেখো 4 নাম্বার পয়েন্টে কি লেখা আছে, অ্যাজ এ রেজাল্ট অফ ইমপ্রুভড অর্গানাইজেশন অ্যান্ড হায়ার এফিসিয়েন্সি, প্রত্যেকটা সেল আরো ভালো করে কাজ করতে পারবে, আর তাই মাল্টিসেলুলার অর্গানিজমদের হ্যাভ হায়ার সার্ভাইভাল, আমরা বেশি দিন বাঁচি। তাহলে এটা হচ্ছে টিস্যু থাকার ইম্পর্টেন্স। এবার চলে আসো, প্ল্যান্টেড টিস্যু আর অ্যানিমাল টিস্যুর মধ্যে কি ডিফারেন্স। প্ল্যান্টেড টিস্যু খুবই সিম্পল হয়, অত বেশি ওর মধ্যে কমপ্লেক্সিটি থাকে না। অ্যানিমাল টিস্যু অন দি আদার হ্যান্ড একটু কমপ্লেক্স হয়। 1 নাম্বার পয়েন্ট যেটা করবা, প্ল্যান্টেড টিস্যু মেনলি ডেড হয়, মানে ডেড সেল বেশি থাকে, আর ওটা সাপোর্টিভ হিসাবেই কাজ করে, অন্য অত আর অত কাজ নেই। কম্পেয়ার টু লিভিং টিস্যু, মানে লিভিং টিস্যু কম, ডেড টিস্যু বেশি। কিন্তু অন দি আদার হ্যান্ড অ্যানিমালের ক্ষেত্রে লিভিং টিস্যু বেশি থাকে আর ডেড টিস্যু কম থাকে। 2 নাম্বার কি, প্ল্যান্ট টিস্যুর কে মেনটেন করার জন্য লেস মেনটেনেন্স এনার্জি লাগে, অত বেশি এনার্জি লাগে না। অ্যানিমালের ক্ষেত্রে মোর এনার্জি লাগে। 3 নাম্বার কি, প্ল্যান্টের ক্ষেত্রে মেরিস্টেম্যাটিক আর পার্মানেন্ট বলে 2 ধরনের সেল পাওয়া যায়। এই যে দেখো আমার এখানে, মেরিস্টেম্যাটিক জেনারেলি লিভিং হয় আর পার্মানেন্ট জেনারেলি ডেড হয়। তো এই ধরনের ডিফারেন্সিয়েশন দেখতে পাওয়া যায় প্ল্যান্টের ক্ষেত্রে, আমাদের অ্যানিমালের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। 4 নাম্বার কি, যে মেরিস্টেমেটিক টিস্যু, যেটা আমি কি বললাম, লিভিং থাকার জন্য প্ল্যান্ট কন্টিনিউ টু গ্রো থ্রু আউট দ্য লাইফ, সারা জীবনই প্ল্যান্ট গ্রো করতে থাকে। যতই বয়স হয়ে যাক না কেন, যতই এজ হয়ে যাক না কেন, একটা প্ল্যান্টের নতুন লিফ নতুন ব্রাঞ্চ হতেই থাকে, নাকি না? তো প্ল্যান্ট কিন্তু সারা জীবন গ্রো করতে থাকে। কিন্তু অ্যানিমালের কি আর সারা জীবন ধরে গ্রোথ হয়? আমরা যখন ম্যাচিউরিটিতে মানে বড় হয়ে যাই, তারপরে আমাদের গ্রোথটা স্টপ হয়ে যায়। রিপিটেটিভ গ্রোথ ইজ হাউ এভার প্রেজেন্ট। রিপিটেটিভ গ্রোথ মানে যেমন নেইল বড় হওয়া, চুল বড় হওয়া, এগুলো আবার হতে থাকে, কিন্তু ওভারঅল গ্রোথ কিন্তু আমাদের হয় না। আর 5 নাম্বার, প্ল্যান্টের টিস্যুর অর্গানাইজেশন খুব সিম্পল, অত বেশি কমপ্লেক্স না। আর অ্যানিমাল টিস্যু শুধু এইটুকুনি পড়বা, অর্গানাইজেশন ইজ কমপ্লেক্স, শুধু কমপ্লেক্স পর্যন্তই পড়ব। 6 নাম্বারটা পড়তে হবে না, 6 নাম্বারটা এমনি বলে দিই। প্ল্যান্ট টিস্যু এমন ভাবে তৈরি হয়েছে যাতে প্ল্যান্ট একই জায়গাতে থাকে, স্টেশনারি মানে কি একই জায়গাতে থাকা। কিন্তু অ্যানিমালের টিস্যু এমন ভাবে তৈরি হয়েছে যাতে আমি অ্যানিমালের মধ্যে মোবিলিটি, মানে অ্যানিমাল মুভ করতে যেতে পারে। প্ল্যান্ট তো এক জায়গাতেই ফিক্স থাকে। ওটা এখনই পড়াবো। হুম, এটা এক টাইপের টিস্যু, প্ল্যান্টের মধ্যে থাকে। আর পার্মানেন্ট মানে হচ্ছে যেটা লিভিং না, যেগুলো সেল ডিভিশন করতে পারে না। এটা এখনই পড়াবো আমি, দেখো এই যে প্ল্যান্ট টিস্যুর এই চার্টটা বের করে এখানেই আছে সব। প্ল্যান্ট টিস্যুকে আমরা মেনলি দুটো টাইপে ডিভাইড করি, একটা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু, একটা কি বললাম, পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর নিচে কি লেখা আছে দেখো, সেলস আর কেপেবল অফ সেল ডিভিশন। মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো ডিভাইড করতে পারে, মানে একটা সেল থেকে দুটো, দুটো থেকে তিন, চারটা, চারটা থেকে আটটা, এরকম সেল ডিভিশন করতে পারে। আমরা সেল চ্যাপ্টারে পড়েছি না, মাইটোসিস মিওসিস, একই না? ওই সেল ডিভিশন করতে পারে। কিন্তু পার্মানেন্ট টিস্যুর নিচে কি লেখা আছে, ম্যাচিওর সেলস ইনকেপেবল অফ সেল ডিভিশন। এরা কিন্তু আবার সেল ডিভিশন করতে পারে না, এদের সেল ডিভিশন করার এবিলিটি হারিয়ে গেছে। আবার এখানে দেখো মেরিস্টেমেটিক টিস্যুর নিচে একটা জিনিস লেখা আছে যে কেপেবল অফ সেল ডিভিশন এন্ড হ্যাভ টোটিপোটেন্সি, আর টোটিপোটেন্সির পাশে একটা স্টার দেওয়া আছে। টোটিপোটেন্সি মানে কি? টোটিপোটেন্সি মানে দেখো সেই যে স্টার দিয়ে নিচে লেখা আছে, টোটিপোটেন্ট সেলস আর কেপেবল অফ গিভিং রাইজ টু অল দ্য ভেরিয়াস সেলস টাইপ অফ দ্য বডি অফ এন অর্গানিজম। পেয়েছো? এবার টোটিপোটেন্সি কথাটার মানে কি, বা টোটিপোটেন্ট সেল জিনিসটা কি হয়? এই যে দেখো তো, বলো তো, স্পার্ম আর ওভাম এর ফিউশনে একটা সেল তৈরি হয় যেটার নাম কি, জাইগোট। এই জাইগোট, এই একটা সেল থেকেই আমাদের চোখের সেল তৈরি হচ্ছে, নাকের সেল তৈরি হচ্ছে, বডি ইন্টারনাল অর্গানের সেল তৈরি হচ্ছে। তাহলে একটা সেল যখন অন্যান্য আরো অনেক সেলের ফর্ম নিতে পারে,
ওই ক্ষমতাটাকে টোটিপোটেন্সি বলে, ওই এবিলিটিটাকে টোটিপোটেন্সি বলে। আর ওই সেলটাকে বলে টোটিপোটেন্ট সেল। কি বুঝতে পারলাম? জাইগোট থেকে আই এর সেল হয়ে যাচ্ছে, টাং এর সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে স্কিনের সেল হয়ে যাচ্ছে, ব্রেনের সেল হয়ে যাচ্ছে, কত রকমের সেল হয়ে যাচ্ছে। তাহলে এই জাইগোটের মধ্যে কি এবিলিটি আছে? টোটি পোটেন্সি। টোটি পোটেন্সি আছে। হ্যাঁ, প্ল্যান্টের মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে এরকম টোটি পোটেন্সি। প্ল্যান্টের মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে, প্ল্যান্টের মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে তোমার লিফ হয়, স্টেম হয়, ব্রাঞ্চ হয়, ফ্লাওয়ার হয়, ফ্রুট হয়, অনেক রকমের সেলে কনভার্ট হতে পারে। তাই লেখা আছে টোটিপোটেন্সি। আমাদের মধ্যে কি স্যার এরকম টোটিপোটেন্সি আছে? না। আমাদের মধ্যে টোটিপোটেন্ট সেল শুধু ওই যে জাইগোট যখন থাকি তখন শুধু জাইগোটের মধ্যেই থাকে, কিন্তু আমরা যখন ডেভেলপ হয়ে যাই তখন আর টোটিপোটেন্সি থাকে না, তখন প্লুরিপোটেন্সি থাকে। এটা লিখতে হবে না, এমনি শোনো। প্লুরিপোটেন্সি থাকে। প্লুরিপোটেন্সি আবার কি জিনিস? মনে করো আমাদের বোন ম্যারো, হাড়ের ভেতরে, বোনের ভিতরে একটা জিনিস থাকে না, তোমার একটা মানে সেমি লিকুইড একটা জিনিস থাকে, ওটাকে কি বলে? বোন ম্যারো। মাটন খেয়েছো? মাটনের যখন এই হাড্ডিটা যখন করে টানো যে, ওইটা হচ্ছে বোন ম্যারো। তো বোন ম্যারোর মধ্যে এক ধরনের সেল থাকে যেটার নাম কি? স্টেম সেল। এই স্টেম সেল থেকে তৈরি হয় আরবিসি, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেটস। প্লেটলেটস। তো এর মানে আলাদা ফর্ম নেওয়াটা লিমিটেড, খালি কয়েকটা ফর্মই নিতে পারে। টোটিপোটেন্ট সেল যে কোনো সেলের ফর্ম নিতে পারে, কিন্তু প্লুরিপোটেন্ট সেল শুধুমাত্র লিমিটেড কয়েকটা ফর্মই নিতে পারে। তা আমরা যখন বড় হয়ে যাই আমাদের মধ্যে, আমাদের কোনো সেলের মধ্যে টোটিপোটেন্সি থাকে না, শুধুমাত্র স্টেম, বোন ম্যারোর স্টেম সেলের মধ্যে প্লুরিপোটেন্সি থাকে। কিন্তু জাইগোট যখন থাকি তখন ওটা টোটিপোটেন্ট থাকে। তাহলে এবার চলে আসো যে মেরিস্টেম্যাটিক টিস্যু আমি বললাম। এবার মেরিস্টেম্যাটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু যদি বুঝে গিয়ে থাকো তাহলে নেক্সটটা তো মুভ করব। মেরিস্টেমেটিক টিস্যু আবার লোকেশন অনুযায়ী তিন রকমের হয়: এপিকাল, ল্যাটেরাল, ইন্টারক্যালারি। তিন রকমের মেরিস্টেমেটিক টিস্যু হয়। এপিকাল মেরিস্টেম কোথায় থাকে? এপিকাল মেরিস্টেম থাকে মনে করো শুট, মাটির উপরে। প্ল্যান্টের যেই পার্টটা মাটির উপরে থাকে তাকে শুট বলে, যেই পার্টটা মাটির নিচে থাকে তাকে রুট বলে। তো এই শুট আর রুটের এপিস, এপিস মানে কি টিপ, টিপে থাকে হচ্ছে এপিকাল মেরিস্টেম। দেখো নিচে লেখা আছে টিপ অফ রুট এন্ড স্টেম। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। এই স্টেমটাকে যদি তুমি কাটো, ধরে নাও একটা একটা স্টেমকে কাটলে উপরটা এরকম গোল থাকবে, হ্যাঁ কি না? এইটা মনে করো বার্ক মানে গাছের ছালটা। গাছের ছালের ঠিক নিচে আর একটা টিস্যু থাকে এরকম, এরকম লম্বা লম্বা করে থাকে, এরকম করে, এইরকম ভাবে থাকে, অ্যারেঞ্জ থাকে। হ্যাঁ, এইরকম এই এই লোকেশনটাতে যেই মেরিস্টেমেটিক থাকে সেটার নাম ল্যাটেরাল টিস্যু। এই যে লেখা আছে বিলো বার্ক, ক্যাম্বিয়াম, এগুলো। ক্যাম্বিয়াম কি আমি পরে দেখিয়ে দেবো। আর ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় থাকে? মনে করো এটা একটা লিফ, এটা মনে করো আর একটা লিফ। লিফ যেখান থেকে বের হয় সেই জায়গাগুলোকে কি বলে বলতে পারবে? নোডস। সেই জায়গাগুলোকে বলা হয় নোডস। আর দুটো নোডের মাঝখানের যে গ্যাপটাকে কি বলে বলতে পারবে? ইন্টারনোডস। ইন্টারনোডস। তো এই নোডস আর ইন্টারনোডস এর যেই মেরিস্টেমেটিক টিস্যু থাকে সেটাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। এই যে ইন্টারনোডস অফ স্টেম, পরে এটা আবার ডিসকাস করে দিচ্ছি, এটা আবার আছে, এই ছবিটাই আবার রাখাবো। তাহলে এটা হয়ে গেল মেরিস্টেমেটিক টিস্যু। এবার চলে আসবো পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু যেই সেলগুলো আর ডিভাইড করতে পারে না। আমি বলে রাখি একটা জিনিস, মেরিস্টেমেটিক টিস্যু থেকেই পার্মানেন্ট টিস্যু তৈরি হয়। মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো যখন লুজ দ্য এবিলিটি টু ডিভাইড, সেল ডিভাইড করার এবিলিটিটা যদি হারিয়ে যায় তখনই ওটা হয়ে যায় পার্মানেন্ট। তো এবার পার্মানেন্ট টিস্যু আবার দুই রকমের: সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। দেখো সিম্পল পার্মানেন্ট টিস্যু মানে কি, এই যে দেখো
যদি আমি এরকম একটা পিকচার ড্র করি, আর যদি আমি এইরকম একটা পিকচার ড্র করি, ধরে নাও টিস্যু তো অনেক সেল দিয়ে তৈরি, এখানে সেলগুলো একই রকম না আলাদা? এই যে সিম্পল, একই রকম হলে সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর এখানে সেলগুলো কি আলাদা আলাদা, তাহলে এটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এটা জাস্ট একটা খুবই সিম্পল ডায়াগ্রাম দিয়ে বুঝালাম, এরকম তো আর হয় না, জাস্ট আমি মানে ট্রায়াঙ্গেল এগুলো দিয়ে বুঝালাম, পরে অ্যাকচুয়াল ডায়াগ্রাম গুলো পরে দেখব। এবার সিম্পল পার্মানেন্ট টিস্যুর মেন ফাংশন কি? প্রোটেক্টিভ এন্ড সাপোর্টিভ, মানে তোমার প্ল্যান্টকে প্রোটেক্ট করে, সাপোর্ট দেয়, প্ল্যান্টকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হেল্প করে। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মেন ফাংশন কি? কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে কিছু না কিছু ট্রান্সপোর্ট করবে। যদি ওয়াটার ট্রান্সপোর্ট করে তাহলে হয়ে গেল জাইলেম, আর যদি ফুড ট্রান্সপোর্ট করে তাহলে হয়ে গেল ফ্লোয়েম। আর সিম্পল পার্মানেন্ট টিস্যু তিন রকমের হয়: প্যারেনকাইমা, পোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তোমার এইদিকে জাইলেমের মধ্যে কি কি সেল থাকে? জাইলেম, ভেসেল, ট্র্যাকিডস। ফ্লোয়েমের মধ্যে কি কি সেল থাকে? সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, এগুলো সব আমরা ডিসকাস করব। ঠিক, এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলবা, বা রিপিট করতে হলে অবশ্যই বলবা, কিন্তু কোনো ডাউট রাখবা না। সিম্পল সিম্পল পার্মানেন্ট টিস্যু, প্রথমত তো পার্মানেন্ট টিস্যু মানে এদের সেলগুলো ডিভাইড করার এবিলিটি হারিয়ে গেছে, কিন্তু সবগুলো সেল এর শেপ সাইজ সব সেম, তাহলে হবে সিম্পল। আর যদি সেল, কোনো টিস্যুর সেলগুলো আলাদা আলাদা দেখতে হয় তাহলে হবে কমপ্লেক্স। হ্যাঁ, আর কিছু? আচ্ছা, তারপরে চলে আসো। তাহলে ফার্স্ট যেটা আমরা করব কি? মেরিস্টেমেটিক টিস্যু। এই যে এটা ফার্স্ট যেটা করব, মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুর প্রথম লাইনটা অবশ্যই অবশ্যই, দাঁড়াও, না প্রথম লাইনটা লাগবে না, আমরা ক্যারেক্ট নেচার পড়বো, মানে মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো কেমন হয় দেখতে, তার জন্য এই ছবিটা ভালো করে অবজার্ভ করবে। এক নাম্বার কি, যেহেতু এটা সিম্পল, তাই দেখো লেখা আছে কি যে সেলস অফ মেরিস্টেমেটিক টিস্যু আর সিমিলার ইন স্ট্রাকচার এন্ড হ্যাভ থিন সেলুলোজ সেল ওয়াল। এই যে এই ছবিটাতে যে দেখতে পাচ্ছ, সবগুলো সেল একই রকম দেখতে না আলাদা দেখতে? একই রকম, তাহলে সিমিলার ইন স্ট্রাকচার। আর এদের সেল ওয়াল, এই যে দেখো এদের সেল ওয়ালটা খুবই পাতলা হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয় সেল ওয়াল, মনে আছে তো সেল চ্যাপ্টারে পড়েছি যে। তো প্ল্যান্ট সেল অবশ্যই সেল ওয়াল থাকবে, কিন্তু সেল ওয়ালটা খুবই থিন হবে। দুই নাম্বার কি, সেলের শেপ গুলো কিরকম হতে পারে? স্ফেরিক্যাল মানে গোল, ওভাল মানে ডিমের মতো, পলিগনাল, এই যে পলিগনাল মানে যার অনেকগুলো সাইড থাকে, এইটা হচ্ছে পলিগনাল দেওয়া আছে, আর রেক্ট্যাঙ্গুলার শেপেরও হতে পারে। তিন নাম্বার কি, এইখানে এই সেলগুলোর মাঝখানে কোনো গ্যাপ দেখা যাচ্ছে? এই সেলগুলোর মাঝখানে কোনো গ্যাপ দেখান, তাই দেখো লেখা আছে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, আর ওর মধ্যে ইন্টারসেলুলার স্পেস কোনো নেই। হয়ে গেল। চার নাম্বার কি, এর ভিতরে, এই যে সেলের ভিতরে এই যে ডটেড যে পোর্শন গুলো দেখা যাচ্ছে, এই ডটেড পোর্শনটা ওদের সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমটা খুবই ঘন হয়, ডেন্স। সাইটো ইচ মেরিস্টেমেটিক সেলস কন্টেন ডেন্স অর অ্যাবান্ডান্ট সাইটোপ্লাজম এন্ড সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস। এই যে মাঝখানের এই ডার্ক জায়গাটা কি? নিউক্লিয়াস, একটা বড় ডার্ক নিউক্লিয়াস। কিন্তু এই সেলের মধ্যে কোথাও কি ভ্যাকিউল দেখা যাচ্ছে? না। তাই দেখো লেখা আছে লাস্ট পয়েন্ট, কন্টেন ফিউ ভ্যাকিউল অর নো ভ্যাকিউল অ্যাট অল। ভ্যাকিউল যদি থাকে খুবই ছোট আর কম থাকবে, আর যদি একদম নাও থাকতে পারে, যেমন এখানে কোনো ভ্যাকিউল দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো ভালো কথা, এবার দেখে নিই যে অকারেন্স। অকারেন্স মানে কোথায় থাকে। তাহলে তোমাদেরকে তো একটু আগেই শিখালাম তিনটা অকারেন্স হয়, একটা কি এপিকাল, একটা ল্যাটেরাল, একটা ইন্টারক্যালারি। তাহলে দেখো এই যে এপিকালের লোকেশনটা দেখে নাও। এই ছবিটা অবজার্ভ করবে, আমি নিজের মতো আরেকটা ছবি আঁকাচ্ছি, এই ছবিটা অবজার্ভ করবে। হ্যাঁ, মনে করো এটা একটা প্ল্যান্টের শুটের টিপ। এই দিকের গুলো আঁকালাম না, শুধু এটাই ড্র করলাম, এটা লিভ।
তাহলে যদি টিপে থাকে, টিপ, টিপে যদি থাকে তাহলে কি নাম? এপিকাল। এপিসেস মানে টিপ। তারপরে হচ্ছে কি ল্যাটেরাল। ল্যাটেরাল কোথায় থাকবে বললাম? এই যে গাছের যে বার্কটা আছে, বার্ক, বার্কের ঠিক নিচে থাকবে, এই জায়গাটায় থাকবে এরকম। তুমি এই যে এখানে একটা গোল মতো পাবে, থাকি না? এই যে এই জায়গাটা হচ্ছে তোমার ল্যাটেরাল মেরিস্টেম। এটা মনে করো গাছের বার্ক, আর এইগুলো হচ্ছে তোমার ল্যাটেরাল মেরিস্টেম। এগুলো এই জায়গাগুলো মানে গাছের ছালের ঠিক নিচেই থাকে। দুইটা ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়াম আমি কি দেখিয়ে দেবো। তাহলে মনে করো এই যে ইমাজিন করো, এই যে এই ছবিটাতে, তোমাদের বইয়ের ছবিটাতে এরকম করে দেওয়া আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা। আহ, এই ছবিটাকে, এই ছবিটাকে এই গোলটা না আঁকায় যদি আমি মনে করো একটা গাছের স্টেমটাকে কাটা হয়েছে, একটা গাছের স্টেমকে কাটা হয়েছে, মনে করো এই যে এরকম একটা স্টেমকে কাটা হয়েছে, হ্যাঁ কি না? 3Dর মতো করে ভাবো। এটা মনে করো গাছের ছালটা, গাছের বার্কটা, ঠিক। এবার বার্কের ঠিক নিচেই এরকম ওই ল্যাটেরাল টিস্যুর, ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যুর একটা রিং থাকে এইরকম। মনে করো এই টিস্যু গুলো এইরকম লম্বা লম্বা ভাবে অ্যারেঞ্জড হয়ে আছে, এইরকম ভাবে অ্যারেঞ্জড হয়ে আছে, এইরকম করে জিনিসটা করলাম, এইরকম। এই দাগগুলো ভাবো, এই টিস্যু গুলো, দাগগুলো এত ছোট হবে না, চলতেই থাকবে। মানে গাছের ছালটা ঠিক তার নিচেই। বুঝতে পারলে এবার কথাটা? আহ, হ্যাঁ। হ্যাঁ, বার্কের ভিতরে মনে করো এটা যদি গাছের ছালটা হয়, ঠিক তার নিচেই এই জায়গাটায় এইখানে এরকম মানে লম্বা লম্বা করে থাকবে, এরকম করে, বুঝলা? তাহলে ওটা হয়ে গেল তোমার কি ল্যাটেরাল মেরিস্টেম। মানে এই যে এই ইলাস্ট্রেশনটা, এই যে গাছের তাহলে ঠিক নিচে এই লম্বা লম্বা দাগগুলো, এগুলো হয়ে গেল ল্যাটেরাল মেরিস্টেম। হলো। আর যেখান থেকে কোনো লিফ বা কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে, এই জায়গাগুলোকে বলা হয় নোড। এবার লাস্টেরটা ইন্টারক্যালারি, এটাও একটা নোড, এটাও একটা নোড। আর দুটো নোডের মাঝখানের গ্যাপ তাকে বলা হয় ইন্টারনোড। তো এই নোড, তারপরে ইন্টারনোড, হ্যাঁ, এইখানে যে টিস্যুগুলো থাকবে, এইখানে যে টিস্যুগুলো থাকবে সেটা হয়ে গেল ইন্টারক্যালারি মেরিস্টেম। এইখানে এই টিস্যুগুলো হচ্ছে ইন্টার ক্যালারি মেরিস্টেম। এইখান থেকেও করে দিই, দুই জায়গাতেই থাকে। বলো, এখানে কোনো প্রবলেম? তাহলে আমরা এই লোকেশন গুলো এখান থেকে মার্ক করে নিই। এপিকাল মেরিস্টেম গোটাটা পড়তে হবে না, শুধু এই লাইনগুলো পড়বে যে দিজ আর সিচুয়েটেড এট দ্য গ্রোয়িং টিপ অফ স্টেম এন্ড রুট। এটাও লিখতে পারো যে অ্যাপিসেস অফ লিভস, মানে লিফের আগাতেও থাকে। ল্যাটারাল মেরিস্টেম কোথায় থাকে বললাম? দিজ আর ফাউন্ড বিনিথ দ্য বার্ক, গাছের ছালের ঠিক নিচে। হ্যাঁ, যে যেই জায়গাটাতে থাকে সেটার নাম কর্ক ক্যাম্বিয়াম। আবার ভাস্কিউলার বান্ডলের চারিদিকেও থাকে, অফ ডাইকট রুট অ্যান্ড স্টেম, যেটাকে বলা হয় ভাস্কিউলার ক্যাম্বিয়াম। স্যার এই ক্যাম্বিয়াম গুলো কি আবার? তাহলে বিনিথ দা বার্ক তো বুঝে গেছো। এবার বিনিথ দা বার্কের ক্যাম্বিয়ামটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম, আর ভাস্কুলার বান্ডলের চারিদিকে যে ক্যাম্বিয়ামটা আছে ওটাকে বলা হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। হুম, ভালো লাগছে? হ্যাঁ। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এই যে এই ছবিটা দেখাচ্ছি, হ্যাঁ। এটা দেখবে মানে 4 5 6টা পেজ পরেই একটা এইরকম ছবি আছে। তুমি পেজ উল্টাতে থাকো না, পেয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি কি যে শোনো, ক্যাম্বিয়ামটা বুঝতে হবে, এই ছবিটা তোমাকে আঁকাতে আসবে না। সারদাতে কেউ আছো? সারদা কেউ নেই, সারদাতে দেয় অনেক, তোমাদের আসবে না, এই ছবিটা অনেক কঠিন। তুমি ইমাজিন করো,
তুমি ইমাজিন করো যে এইটা হচ্ছে একটা, এইটা মনে করো একটা স্টেম কে কেটেছে বা রুট কে কেটেছে, এই যে এইভাবে বুঝতে পারছো এটা, মনে করো একটা স্টেম কে বা রুট কে এরকম করে কেটেছে, কাটার পরে শুধুমাত্র মনে করো এইটুকুনি পোর্শন, ধরো না এইটুকুনি পোর্শনকে এখানে এরকম করে ম্যাগনিফাই করে দেখিয়েছে, বুঝতে পারলে এবার? এই পোর্শনটাকে ওখানে ম্যাগনিফাই করে দেখিয়েছে। তাহলে কি একদম উপরের দিকে আমি কি থাকবো, কি থাকবে, এই যে বার্কটা থাকবে, হ্যাঁ কি না, গাছের ছালটা থাকবে, এইখানে একটা ক্যাম্বিয়াম থাকে এইখানে, ওটা এইখানে মেনশন করা নাই যেহেতু এটা তোমার রুটের ছবি, তাই রুটে ওই ক্যাম্বিয়ামটা থাকে না। বার্কের নিচের ক্যাম্বিয়ামটার নাম কি? কর্ক ক্যাম্বিয়াম, এইটা। আর আরেকটা দেখবে আরেকটু ডিপে যদি যাও, তাহলে এখানে একটা ক্যাম্বিয়াম আছে, দেখেছো? তোমরা ছোটবেলায় জাইলেম ফ্লোয়েমের নাম শুনেছো? এই যে জাইলেম যেটা দিয়ে ওয়াটার কন্ডাক্ট করে, আর ফ্লোয়েম যেটা দিয়ে ফুড কন্ডাক্ট করে, তো জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে ভাস্কিউলার টিস্যু বলে, ভাস্কিউলার টিস্যু বা ভাস্কুলার বান্ডেল। তো এই ক্যাম্বিয়ামটা যেহেতু ভাস্কুলার বান্ডেলের মাঝখানে আছে, এই যে এটা, তাই এইটা হচ্ছে তোমার ভাস্কিউলার ক্যাম্বিয়াম, এইটা হচ্ছে ভাস্কিউলার ক্যাম্বিয়াম, এখানেও ল্যাটেরাল মেরিস্টেম থাকে, বুঝলাম? ভাস্কিউলার মানে কি? ভাস্কিউলার মানে হচ্ছে তোমার এই যে তোমার আর্টারি ভেইন, এগুলোকে ভাস্কিউলার বলে। তো প্ল্যান্টের তো আর আর্টারি ভেইন থাকে না, ওদের থাকে কি জাইলেম আর ফ্লোয়েম। তো এই ভাস্কিউলার বান্ডেলের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা থাকে ওটাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে কর্ক ক্যাম্বিয়াম বুঝতে পারলাম লোকেশনটা, এখানে ল্যাটেরাল মেরিস্টেম থাকে, আর আরেকটু ডিপে ভাস্কুলার বান্ডেলের মধ্যেও তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকে। আর এই দুই জায়গাতে কোন মেরিস্টেম থাকে? ল্যাটেরাল মেরিস্টেম থাকে। তাহলে এবার আবার লোকেশনটাতে চলে আসি। মেরিস্টেম্যাটিক টিস্যু, এপিকাল মেরিস্টেম হয়ে গেল, ল্যাটেরাল মেরিস্টেম তাহলে বুঝতে পারলো তো, বিনিথ দা বার কর ক্যাম্বিয়াম, আর ভাস্কুলার বান্ডল অফ ডাইকট স্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ডাইকট, ডাইকট রুট অ্যান্ড স্টেম। ডাইকট কথাটার মানে কি জানো? যদি সিডের মধ্যে দুটো কটিলেডন থাকে, কটিলেডন কি, সিডের মধ্যে যেই জায়গাটায় ফুড স্টোর করা থাকে ওটাকে কটিলেডন বলে, ক্লাস 10-এ পড়বা আমরা। তো কোন কোন প্ল্যান্টের সিডে একটা কটিলেডন থেকে ওরা মনোকট, আর কোন কোন প্ল্যান্টের সিডে, যেমন মনে করো আমি একটা বিন সিডকে যদি আমি মাঝখান থেকে এরকম করে ভাগ করে দিই, মনে করো একটা একটা বিন সিডকে দুটো ভাগে ভাগ করে দিলাম, এইখান থেকে শুট বেরোবে, এখান দিয়ে রুট বেরোবে, এইখানটাতে ওদের ফুড স্টোর থাকে, এগুলোকে কটিলেডন বলে। এগুলোকে কি বলে বললাম? কটিলেডন। তো যাদের দুটো কটিলেডন আছে তারা ডাইকট, আর যেরকম ধান মানে চাল, তারপরে হুইট, ওদের একটাই কটিলেডন থাকে, ওরা মনোকট। তো আহ, এই ল্যাটেরাল মেরিস্টেম বলেছে ডাইকটের রুট, আর মানে ডাইকট প্ল্যান্টের রুট আর স্টেমের ভাস্কুলার ক্যাম্বিয়ামে থাকে। আর ইন্টারক্যালারি মেরিস্টেম তো বলেই দিলাম, ইন্টারক্যালারিং মেরিস্টেম কোথায় থাকে? এই যে they are located at the base of leaves or internode, base of leaf কে নোডস বলে, নোডস আর ইন্টারনোডস এ থাকে। আর এই ছবিটা কিন্তু খুব ভালো করে দেখবে, এটা আঁকাতেও দিতে পারে। এইখানে দেখো এই যে এটা হচ্ছে রুটের, এটা ছিল শুটের টিপ এপিকাল মেরিস্টেম, আর এইটা হচ্ছে দেখো লেখা আছে রুটের টিপ, এই যে এইখানেও থাকে এপিকাল মেরিস্টেম, শুটের টিপেও থাকে, রুটের টিপেও থাকে। এবার চলে আসি যে এদের কি ফাংশন, প্রথমে আগে দেখে নিই মেরিস্টেম্যাটিক টিস্যুর কমন ফাংশন। এক নাম্বার কি, যে মেরিস্টেম্যাটিক টিস্যু অ্যাক্ট অ্যাজ এ প্যারেন্ট টিস্যু ফ্রম হুইচ আদার টিস্যু ডেভেলপ। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এইখানে এই চারটাতে বাকি যত টিস্যু দেখতে পাচ্ছ, এই যে বাকি যত টিস্যু দেখতে পাচ্ছ, সব টিস্যুই কিন্তু এই মেরিস্টেম্যাটিক টিস্যু গুলো থেকেই আসে, এটা বলছে।
বুঝতে পারলে এবার? মেরিস্টেমেটিক টিস্যু থেকে অন্য টিস্যুগুলো থাকে কেন? কারণ মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে কি যেন এবিলিটি আছে, টোটিপোটেন্সি। তাই ও অন্য সেলের ফর্মেও কনভার্ট হতে পারে। এটা একটা। 2 নাম্বার কি, দিস টিস্যু টেক পার্ট ইন গ্রোথ বাই ফরমেশন অফ নিউ সেল, প্ল্যান্টের গ্রোথে হেল্প করে। 3 নাম্বার কি, যদি এই যে প্ল্যান্ট নতুন নতুন লিভস, ব্রাঞ্চ, তারপরে হচ্ছে রুট, ফ্লাওয়ার, ফ্রুট, রুট হেয়ার, এগুলো যে বানায়, ওগুলো মেরিস্টেমেটিক টিস্যুর গ্রোথের জন্যই বানায়। 4 নাম্বার কি, যদি প্ল্যান্টের কোথাও ইনজুরি হয়ে যায় তাহলে ওটাকে হিল করতে হেল্প করে, মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো ডিভাইড করে জায়গাটাকে হিল করে দেয়। 5, হ্যাঁ, জায়গাটাকে মানে ঠিক ইয়ে করে দেওয়া, তোমার কেটে গেল ওই জায়গাটা আবার বন্ধ হয়ে যায়, ওটাকে হিল পাওয়া বলে। আর 5 নাম্বার যে কি, যে যদি কোনো মনে করো ঝড় বা কোনো উইন্ড এর কারণে উইন্ডের কারণে প্ল্যানটা মনে করো বেন্ট হয়ে গেছে, বেন্ট মানে বেঁকে গেছে, তখন আবার এই যে ইন্টারক্যালারি মেরিস্টেম সেল ডিভিশন করে প্ল্যানটাকে আবার আপরাইট মানে সোজা করে আবার তুলে দেয়। ঠিক আছে? তাই এগুলো হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুর জেনারেল ফাংশন। এবার চলে আসলো স্পেসিফিক ফাংশন, এপিকাল, ল্যাটেরাল আর ইন্টারক্যালারির স্পেসিফিক ফাংশন। দেখবা এখানে একটা জিনিস আমাকে বলবা, রেসপন্স করবো। দেখো, এপিকাল মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো যদি গ্রো করতে থাকে, সেলগুলো যদি ডিভাইড করতে থাকে, এরকম সেল ডিভিশন করছে, সেল ডিভিশন করাতে প্ল্যান্টটার কি ইনক্রিজ হলো বলো তো? হাইট। তাহলে এপিকাল মেরিস্টেমের সেলের ডিভিশন হলে প্ল্যান্টের কি ইনক্রিজ হয়? হাইট। আর হাইট ইনক্রিজ হওয়াকে বলা হয় প্রাইমারি গ্রোথ, মনে রেখো কিন্তু। হাইট ইনক্রিজ হওয়াকে বলা হয় প্রাইমারি গ্রোথ। সব লেখা আছে। এবার দেখো ল্যাটেরাল মেরিস্টেম, এইদিকে ল্যাটেরাল মেরিস্টেমের সেলগুলো যদি এরকম করে গ্রো করতে থাকে, তাহলে প্ল্যান্টার কি বাড়লো বলো তো? উইথ, উইথটা বাড়লো, হ্যাঁ কি না? প্ল্যান্টার আরো চওড়া হলো। তাহলে ল্যাটেরাল মেরিস্টেম ইনক্রিজ গার্থ অর উইথ। আর গার্থ ইনক্রিজ হওয়াকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। গার্থ ইনক্রিজ হওয়াকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। দেখো আমার লেকচারের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট জিনিস থাকে, আর পরীক্ষায় ওগুলাই আসে। এগুলো মনে রাখার টেকনিক বার করো, এগুলো কেউ শিখিয়ে দিতে পারবে না। তোমার পড়ে তোমার মনে রাখার ট্রিক একমাত্র তুমিই বার করতে পারো, কিন্তু জিনিসটা কি, তোমাকে খাটতে হবে। তো কেউ তোমার হাত ধরে তোমাকে রেজাল্ট ভালো করাতে পারবে না, পারবেই না এখন। আর ওই বয়সটাও নেই, ওই সিচুয়েশনও নেই। এগুলো জিনিস কিভাবে মনে রাখবে? আমি যেরকম আমার পার্সোনাল আমার যেটা ট্রিক ছিল, সেটা হচ্ছে কি বলতো, আমি অ্যারো ডায়াগ্রাম বানাতাম। অ্যারো ডায়াগ্রাম মানে একটা, মনে করো একটা পোর্শন, আমি মাইন্ড ম্যাপ, আমি একটা পোর্শন পড়লাম, ওটা পড়ার পরে আমি ওটাকে বন্ধ করে ওটার মাইন্ড ম্যাপ বানাতাম। মনে করো প্ল্যান্ট টিস্যু, অ্যারো, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু, নিচে ওর ক্যারেক্টার গুলো ছোট ছোট করে লিখে দিলাম। খালি এক ওয়ার্ডে লিখে দিলাম, ওটা সেন্টেন্স না, এক ওয়ার্ড করবো, কি ওয়ার্ড ধরবো, যাতে পরীক্ষার আগে ওটা খুললা, ওটা তোমার নোট খাতা, তুমি খুললা ওটা, কারণ ওটা তুমি নিজে তৈরি করেছো। তাই ওটা তোমার 6 মাস পরে, 1 বছর পরে দেখলেও তোমার মনে পড়ে যাবে। বই দেখে, বইয়ে পড়ে এত বড় এত কিছু পড়ার টাইমও কিন্তু তখন পাওয়া না। এইগুলো জিনিস করতে হয়। তাহলে ল্যাটারাল, এপিকাল মেরিস্টেম প্রাইমারি গ্রোথ, ল্যাটারাল মেরিস্টেম সেকেন্ডারি গ্রোথ। আর এইদিকে হচ্ছে তোমার ইন্টারক্যালারি মেরিস্টেম। দেখো ইন্টারক্যালারি মেরিস্টেমের এইদিকে দেখবা, যদি সেলগুলো ডিভাইড করে, তখন এইরকম ছোট্ট একটা আউটগ্রোথ বেরোয়। বলতে পারবে এই আউটগ্রোথ গুলোকে কি বলে? বার্ড। তা এই বার্ড থেকে কি হতে পারে? এই বার্ড থেকে নতুন আর একটা লিফ হতে পারে, নতুন আর একটা ব্রাঞ্চ হতে পারে। যদি এই বারটা এই জায়গা মানে মানে স্টেমের মাঝখানে যদি হয়, এই যে স্টেমের মাঝখানে যদি হয়, তাহলে ওটাকে বলে ল্যাটেরাল বার্ড। ল্যাটেরাল বার্ড থেকে কি তৈরি হয় বললাম? লিফ অর ব্রাঞ্চ তৈরি হয়। আবার এইরকম সেম বার্ড তোমার এপিসেস মানে টিপেও তৈরি হতে পারে। যদি টিপে বার্ড তৈরি হয় তাহলে বলা হয় এপিকাল বার্ড। এপিকাল বার্ড।
আর এপিক্যাল বার্ড যদি সিজনাল হয় তাহলে ফ্লাওয়ারে কনভার্ট হয়, আর যদি নন সিজনাল হয় তাহলে লিফে কনভার্ট হয়। যেমন মনে করো আম, আমের মুকুল কখন হয়? সামারে হয়। তার মানে সামার সিজনে ওর এপিক্যাল বার্ড গুলো আমের মুকুল হয়, কিন্তু যখন সামার নেই তখন এই এপিক্যাল বার্ড গুলো লিফ হয়। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এগুলো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের, সরি, ইন্টারগ্যালারি মেরিস্টেমের ফাংশন, যে প্রোডাকশন অফ নিউ লিফ, নিউ ফ্লাওয়ার, নিউ ব্রাঞ্চ, এগুলো তৈরি করে। তাহলে দেখো এই যে এপিক্যাল মেরিস্টেম, এই যে চলে আসো 5 নম্বরের পরে। এপিক্যাল মেরিস্টেম কি? ইনক্রিজ ইন হাইট, কি গ্রোথ বলে? প্রাইমারি গ্রোথ। ল্যাটারাল মেরিস্টেম কি বললাম? ইনক্রিজ ইন ডায়ামিটার অর গার্থ, যেটাকে কি বলে বললাম? সেকেন্ডারি গ্রোথ। আর ইন্টারক্যালারি মেরিস্টেম কি বললাম? প্রোডাকশন অফ নিউ লিভস, ইন্টারনোড, এগুলো তৈরি করতে হেল্প করে। এখান থেকে কোনো জিনিস আবার রিপিট করতে হলে বলবো। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু তোমার শেষ। এবার চলে আসো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু বোঝার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ডিফারেন্সিয়েশন, সেল ডিফারেন্সিয়েশন। সেল ডিভিশন আলাদা, সেল ডিফারেন্সিয়েশন আলাদা। সেল ডিভিশন মানে, আমার কথাটা শোনো, সেল ডিভিশন মানে একটা সেল ডিভাইড হয়ে দুটো, দুটো থেকে চারটা, নাম্বার ইনক্রিজ হওয়া। আর সেল ডিফারেন্সিয়েশন মানে একটা সেল অন্য ফর্ম নিয়ে নিল। বুঝতে পারলা? মনে করো মেরিস্টেমেটিক সেল লিফের সেলের ফর্ম নিয়ে নিল, যে ইন্টার শেপ চেঞ্জ হয়ে যাবে, সাইজ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলা? যদি তোমার ডিফারেন্ট ফর্ম নিয়ে নেওয়াকে ডিফারেন্সিয়েশন বলে। তাহলে আমি একটা জিনিস লিখছি, দেখো। হ্যাঁ, না নাই তো, সেটাই আমি দেখাচ্ছি। মেরিস্টেম্যাটিক টিস্যু by the process of differentiation কি হয়? লুজ the ability to divide, and this tissue is now known as permanent tissue. পার্মানেন্ট টিস্যু। তাহলে এখানে আমি দুটো জিনিস লিখলাম, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সেল ডিভিশন করার এবিলিটিটা হারিয়ে গেল। এই যে সেলস ডেরাইভ ফ্রম ডিভিশন অফ মেরিস্টেমেটিক টিস্যু, তার মানে কি? এই যে ডিফারেন্সিয়েশন টেক আপ স্পেসিফিক রোল অ্যান্ড লুজ দ্য এবিলিটি টু ডিভাইড, এই যে দুটো কিন্তু পাশাপাশি লিখতে হবে, তখনই ওটা হয়ে যায় কি বললাম? পার্মানেন্ট টিস্যু। আর ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন এখান থেকে এত অবধি দেওয়া আছে। ডিফারেন্সিয়েশন মানে কি? সেলের ফর্ম চেঞ্জ হয়ে, কি হতে পারে? শেপ চেঞ্জ হয়ে গেল, সাইজ চেঞ্জ হয়ে গেল, আর একটা স্পেসিফিক ফাংশন করা চালু করে দিল, তখন ওটা হয়ে গেল পার্মানেন্ট, ওটা হয়ে গেল ডিফারেন্সিয়েশন। স্যার, মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে, তোমরা 2 নম্বর পয়েন্টটা পড়বা প্রথমে। এগুলো পয়েন্ট এমনি ইমাজিন করো আগে, হ্যাঁ। মেরিস্টেমেটিক টিস্যুর সাইটোপ্লাজমটা অনেক ঘন, ডেন্স, আর ভ্যাকিউল নিয়ারলি অ্যাবসেন্ট, ভ্যাকিউল থাকে না। পার্মানেন্ট টিস্যুর মধ্যে লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, বড় একটা ভ্যাকুয়াল থাকে। আর লিভিং হয় ইন লিভিং পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট সেল। 2 নম্বর কি? মেরিস্টেমেটিক টিস্যুর মাঝখানে কোনো স্পেস থাকে না, ইন্টারসেলুলার স্পেস আর অ্যাবসেন্ট। 3 নম্বর এটা, কিন্তু পার্মানেন্ট টিস্যুর মধ্যে অনেক সময় প্রেজেন্ট। 4 নম্বর কি? মেরিস্টেমেটিক টিস্যুর সেল ওয়াল থিন আর একটু ফ্লেক্সিবল, ইলাস্টিক হয়, কিন্তু পার্মানেন্ট টিস্যুর সেল ওয়াল গুলো থিন অর থিক হতে পারে। কোনো কোনো পার্মানেন্ট টিস্যুর সেল ওয়াল থিনও হয়, কোনো কোনো পার্মানেন্ট টিস্যুর সেল ওয়াল থিকও হয়। 5 নম্বর, নিউক্লিয়াস লার্জ অ্যান্ড প্রমিনেন্ট মেরিস্টেমেটিক টিস্যু, কিন্তু পার্মানেন্ট টিস্যুর নিউক্লিয়াস লেস কনস্পিকিউয়াস, অত স্পষ্ট না, মানে খুব ছোট হয়। 6 নম্বর, মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো গ্রো হতে থাকে, ডিভাইড হতে থাকে,
কিন্তু পার্মানেন্ট সেল গুলো ডু নট নর্মালি ডিভাইড। নর্মালি মানে কি, মানে কখনো কখনো ডিভাইড হয়, কখনো কখনো ডিভাইড হয় না। তারপরে পড়বা 8 নাম্বার, মেটা মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিজম মানে কি, সেলের ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন বলে মেটাবলিজম। তো এগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি, এগুলোর ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, কিন্তু এখানে লেখা আছে যে মেটাবলিক রেট ইজ ভেরি স্লো পার্মানেন্ট টিস্যুর মধ্যে। তারপরে পড়বা 11 নাম্বারটা, মেরিস্টেমেটিক টিস্যু লিভিং হয়, আর পার্মানেন্ট টিস্যু লিভিং অর ডেডও হতে পারে। হলো। নেক্সট, এবার চলে আসো হচ্ছে পার্মানেন্ট টিস্যুর টাইপস। পার্মানেন্ট টিস্যুর টাইপস, ওই চার্টে দেখবা পার্মানেন্ট টিস্যু থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, একটা ছিল সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা ছিল কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। মনে পড়ছে? সিম্পল পার্মানেন্ট টিস্যু আমি কিরকম ইলাস্ট্রেশন দিয়েছিলাম, সব সেলগুলো কি একই রকম দেখতে, আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর সেলগুলো আলাদা আলাদা দেখতে হবে। তাহলে দেখো, এইটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। দেখো কি লেখা আছে ডেফিনেশন, দ্যাট দিস টিস্যুস আর কম্পোজড অফ সেলস হুইচ আর স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি সিমিলার। দেখতে একই রকম, সরি, দেখতে একই রকম হবে, সিমিলার, এত অবধি। এবার সিম্পল পার্মানেন্ট টিস্যু থেকে আবার দেখবা ওই ফ্লো চার্টে দেখবা 3 রকমের সিম্পল আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা। তাহলে প্রথমে চলে আসো হচ্ছে কি প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার থেকে আমরা প্রথমে কি করব, নেচার মানে কিরকম দেখতে হয় সেলগুলো ভালো করে দেখবা একটু। 1 নাম্বার, প্যারেনকাইমার সেলগুলো লিভিং অ্যান্ড পজেস দ্য পাওয়ার অফ ডিভিশন। স্যার এটা তো আমরা পার্মানেন্ট টিস্যু করছি, তুমি তো বললা পার্মানেন্ট টিস্যুর সেলগুলো ডিভাইড করার এবিলিটি হারিয়ে যায়, তাহলে এখানে যে আবার লেখা আছে যে পজেস দ্য পাওয়ার অফ ডিভিশন, এটা বোঝো কিন্তু। প্যারেনকাইমা হচ্ছে এমন একটা পার্মানেন্ট টিস্যুর যা শুরুর দিকে, মানে সেলটা যখন মানে টিস্যুটা যখন তৈরি হলো, শুরুর দিকে সেল ডিভিশন করার এবিলিটি থাকে, পরে আবার হারিয়ে যায়, আবার ওটা ফিরে আসতে পারে। ওটা ক্লাস 11-এ আছে। তো প্যারেনকাইমা হচ্ছে এমন একটা টিস্যু যে লিভিং আর পাওয়ার অফ সেল ডিভিশন থাকে। 2 নাম্বার কি, এদের সেলগুলো আর রাউন্ডেড অর আইসোডায়ামেট্রিক, দ্যাট ইজ ইকুয়ালি এক্সপ্যান্ডেড অন অল সাইড। আইসোডায়ামেট্রিক মানে কি, ধরে নাও এটা একটা সার্কেল, এটা সেন্টার, এটাকে কি বলে, ডায়ামিটার বলে, হ্যাঁ কি না, মনে আছে তো? তো মোরলেস এর ডায়ামিটার গুলো সব দিকে ইকুয়াল, এইটাকে বলে আইসোডায়ামেট্রিক। মোরলেস একদম পারফেক্ট হবে না, এক মানে মোটামুটি কম বেশি আইসোডায়ামেট্রিক, সব দিকে রেডিয়াস বা ডায়ামিটারটা সব দিকে সেম। 3 নাম্বার এই লাইনটা পড়বা, সেল ওয়াল ইজ থিন। দেখো তো, এদের সেল ওয়ালটা খুবই পাতলা, হ্যাঁ কি না? এক। 2 নাম্বার, এনক্লোজেস এ ডেন্স সাইটোপ্লাজম। এই যে দেখো, এইখানে দেখবে সাইটোপ্লাজম যদি এরকম ডটেড হয়, তাহলেই ভাববা সাইটোপ্লাজমটা খুবই ঘন, ডেন্স সাইটোপ্লাজম, হুইচ কন্টেন্স এ স্মল নিউক্লিয়াস। দেখো এর নিউক্লিয়াসটা কত ছোট, হ্যাঁ কি না? অ্যান্ড সারাউন্ডস এ লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল। দেখো তো এদের এই মাঝখানে একটা বড় একটা ভ্যাকিউল আছে না? হুম। আর কি লেখা আছে যে ইন্টারসেলুলার স্পেস আর অ্যাবান্ডেন্ট। এই যে দেখো, সেলগুলোর মাঝখানে এই যে দেখো তো গ্যাপ আছে না, সেলগুলোর মাঝখানে এই যে দেখবা গ্যাপ আছে না, তাহলে ইন্টারসেলুলার স্পেস কিন্তু এদের মধ্যে। এটাকেই যদি আমি, শোনো, এটাকেই যদি আমি এই মেরিস্টেমেটিক টিস্যুর সাথে কম্পেয়ার করি, মেরিস্টেমেটিক টিস্যুর এই পিকচারটার সাথে যদি কম্পেয়ার করি, দেখো তো মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে কোনো ভ্যাকিউল আছে? ওটার মধ্যে ভ্যাকিউল আছে। মেরিস্টেমেটিক টিস্যুর নিউক্লিয়াসটা কত বড় দেখেছো, আর ওখানে কি লেখা আছে, স্মল। মেরিস্টেমেটিক টিস্যুর
আর কি, আর কি, ও এদের মাঝখানে কোনো ভ্যাকিউল তো বললাম, এদের মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস আছে? নেই, ওটার মধ্যে আবার আছে। তাই এগুলা কিন্তু ছোট ছোট ডিফারেন্সেস, কম্পেয়ার করে পড়তে হবে, অ্যানালিটিক্যাল করে পড়তে হবে, সাইন্টিফিক, সায়েন্স পড়ছো, নট লিটারেচার, সায়েন্স। এবার চলে আসো অকারেন্স, কোথায় পাওয়া যায়, প্ল্যান্টের কোথায় পাওয়া যায় এই পার্মানেন্ট তোমার প্যারেনকাইমা টিস্যুটা। দেখো, the parenchyma tissue is found in the soft parts of the plant such as cortex of root, ground tissue in stem and mesophills of leaves। তা কিছুই তো বুঝলাম না, এগুলা কি বলছে, সব বুঝাই দিচ্ছি। প্রথমে আগে বোঝো, আগে দেখো, সফট পার্ট মানে বুঝতে পারলা তো, সফট পার্ট। হ্যাঁ, কি মনে মনে হচ্ছে না যে কিছুই তো, সফট পার্ট মানে বুঝতে পারছো তো, প্ল্যান্টের যেই পার্ট গুলো একটু নরম হয়। এবার চলে আসো, এইটা বুঝতে পারোনি, কর্টেক্স অফ রুট, ঠিক, গ্রাউন্ড টিস্যু অফ স্টেম আর মেসোফিল অফ লিভ, এই তিনটা একটা একটা করে বলি। কর্টেক্স অফ রুট, গ্রাউন্ড টিস্যু অফ স্টেমটা আগে বলি। মনে রেখো, কর্টেক্স আর গ্রাউন্ড টিস্যু, কর্টেক্সটা রুট, গ্রাউন্ড টিস্যুটা হচ্ছে স্টেম। এটার জন্য আবার এই ছবিটা আমি বের করছি, এই ছবিটা আমি আবার বের করছি। এইখানে জিনিসটাকে আর এক্সপ্লেন করার দরকার নেই, আশা করি তুমি বুঝতে পারছো এটা কিসের ছবি, কিভাবে দেওয়া আছে, তাই তো? দেখো তো, এইটা তো আমি বলেছিলাম গাছের বার্কটা, হ্যাঁ কি না? বার্কের নিচে কয়েকটা লেয়ার পর্যন্ত, এইখানে দেখো লেখা আছে কর্টেক্স, পেয়েছো? আমরা এটা কোন টিস্যু পড়ছি, প্যারেনকাইমা, হ্যাঁ কি না? দেখো তো এখানে লেখা আছে প্যারেনকাইমা। হুম, তাহলে কর্টেক্স এর মধ্যে আছে প্যারেনকাইমা। দুই নাম্বার কি ছিল, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু অফ স্টেম। এবার গ্রাউন্ড টিস্যু কোন জায়গাটাকে বলে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই জায়গাগুলোকে বলা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, এই জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে, এই যে এগুলো হচ্ছে জাইলেম, এগুলো জাইলেম, বুঝলা? আর এগুলো হচ্ছে তোমার ফ্লোয়েম। এগুলো বাদ দিয়ে বাদ বাকি যে জায়গাটা, এইটাকে বলে গ্রাউন্ড টিস্যু। দেখো তো এখানেও লেখা আছে প্যারেনকাইমা। তাহলে বুঝলা, কর্টেক্স অফ রুট এন্ড গ্রাউন্ড টিস্যু অফ স্টেম, এই দুই জায়গায় প্যারেনকাইমা। বাকি থাকলো কি, মেসোফিল অফ লিভস। না বুঝতে পারলে বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে বক্স গুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো বাদ দিয়ে যে বাকি সেল গুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে প্যারেনকাইমা। এই সেল, এইখানে একটা আছে, আর এটা হলো গ্রাউন্ড টিস্যু, আর এইটা হচ্ছে তোমার কর্টেক্স, এই লেয়ারটা এখানেও থাকে প্যারেনকাইমা, হয়েছে? আর মেসোফিল অফ লিভস, যদিও মেসোফিল ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে কি, লিফ বোঝানোর সময় আমি বলেছিলাম, তোমার সরি সেল চ্যাপ্টারে আমি ক্লোরোপ্লাস্টের লোকেশন বলার সময় বুঝিয়েছিলাম। দেখো আগে এই জায়গাটা ভালো করে শুনবা। মনে করো এটা একটা লিফ, একটা লিফকে যদি আমি মাঝখান থেকে এভাবে কেটে দিই, তাহলে লিফের একটা থিকনেস পাবো, হ্যাঁ কি না? একটা মানে একটু ঠিক হবে। ওটাকে মাইক্রোস্কোপে যদি দেখি, এটা হচ্ছে লিফের ওপরের চামড়াটা, আপার এপিডার্মিস, ডার্মিস মানে স্কিন। এটা হচ্ছে লিফের লোয়ার এপিডার্মিস মানে নিচের স্কিন। আর যদি মাঝখানের পোর্শনটা দেখি, এই যে মাঝখানের পোর্শনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে প্যারেনকাইমা। এইটার নাম হচ্ছে কি, প্যারেনকাইমা। কিন্তু এই প্যারেনকাইমার একটা স্পেশাল নাম আছে, মেসোফিল, মনে পড়ছে? দুই রকমের মেসোফিল হয়, এরকম লম্বা লম্বা মেসোফিলকে বলে প্যালিসেড মেসোফিল, আর এরকম গোল গোল মেসোফিলকে বলে স্পঞ্জি মেসোফিল। তো এইখানেই কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। তো এইটা হচ্ছে মেসোফিল অফ লিভস। তাহলে তিনটা জিনিস বোঝা গেল, কর্টেক্স অফ রুট, গ্রাউন্ড টিস্যু অফ স্টেম এন্ড মেসোফিল অফ লিভস, এগুলোতে আছে প্যারেনকাইমা।
আচ্ছা, এবার চলে আসো প্যারেনকাইমার ফাংশন। প্যারেনকাইমার ফাংশন, 1 নম্বর এইটাতে 2 নম্বরটা পড়বা, প্রথমে 1 নম্বর পড়ার দরকার নেই। এটা কি টার্জিডিটি প্রোভাইড করে, টার্জিডিটি প্রপার্টি, মানে কি প্ল্যান্টের সেলকে ফার্মনেস, শক্ত রাখে, যাতে অসমোটিক প্রেসারে ফেটে না যায়। 2 নম্বর, প্যারেনকাইমা অ্যাক্ট এজ এ প্রাইমারি সাপোর্ট টু দ্য স্টেম অফ হার্বেসিয়াস প্ল্যান্ট। হার্বেসিয়াস প্ল্যান্ট মানে জংলি গাছ, নন উডি প্ল্যান্ট কে হার্বেসিয়াস প্ল্যান্ট বলে। যেমন ধরো কোনো উইডস, আগাছা, যেগুলো যে জুসি স্টেম যেগুলো হয়। তাছাড়া একটা কথা ইমাজিন করো, ধরো নাও একটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি তো উডি, উডি স্টেম হয়। কিন্তু ধরো একটা ম্যাঙ্গো ট্রি জাস্ট সিড থেকে জার্মিনেট করে বেরোলো, শুরু থেকে কি উড থাকে? শুরু থেকে তো টেন্ডার হয়, মানে খুব সফট হয়, তাই না? হ্যাঁ, তখন ওকে কে সাপোর্ট দেয়? প্যারেন্টাল। প্রাইমারি সাপোর্ট, মানে শুরুতে একটা প্ল্যান্টের শুরুতে সাপোর্ট কে দেয়? তোমার এই প্যারেনকাইমা দেয়। কিন্তু এটা এর মেন ফাংশন না। মেন ফাংশন হচ্ছে 3 নম্বরটা, এটার পাশে স্টার দিয়ে রাখবা। 3 নম্বর হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে মেইন ফাংশন, কি প্যারেনকাইমা ফুড কে স্টোর করে, এটাই ওর মেইন ফাংশন। যেমন অ্যামাইলোপ্লাস্ট করেছিলাম না আমরা, যেটার মধ্যে স্টার্চ স্টোর হয়, কার্বোহাইড্রেট, এটা হচ্ছে ওর প্রাইমারি ফাংশন। 4 নম্বর কি ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল অকার থ্রু দ্য সেলস অর সেল ওয়ালস অফ প্যারেনকাইমা সেল। মনে করো এটা একটা প্যারেনকাইমা সেল, এটা একটা প্যারেনকাইমা সেল, এখানে মনে করো অন্য একটা সেল আছে। তো এখান থেকে ওয়াটার বা ফুড কে ট্রান্সপোর্ট করতে হবে, যেরকম হরাইজন্টালি ট্রান্সপোর্ট করে এই সেল ওয়াল দিয়ে প্যারেনকাইমা। 5 নম্বর কি প্যারেনকাইমা, এই যে ধরো আহ আহ, আমি আগে বুঝিয়ে দিই তারপরে আমি বলছি। এই যে এই ছবিটাই আমি এইভাবে ড্র করছি, দেখো। আপার এপিডার্মিস, আপার এপিডার্মিস এই যে এটা, এই যে দেখো লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস মানে এই যে এটা। এবার লোয়ার এপিডার্মিসে এরকম কিডনি শেপ সেল থাকে, কি নাম বলতে পারবা? কিডনি শেপ সেল থাকে, তার মাঝখানে ছোট্ট একটা টাইনি পোর থাকে। হুম, কিডনি শেপ সেল, গার্ড সেল। আর গার্ড সেলের মাঝখানের গ্যাপটাকে কি বলে? স্টোমাটা, মনে পড়লো? যেটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে ফটোসিনথেসিসের সময়। আর এইখানে কি আছে? মেসোফিল সেল, এই যে এখনই বুঝালাম। প্যারেনকাইমা শুরুর দিকের গুলোকে কি বলে? উপরের দিকে গুলোকে বলে প্যালিসেড, আর নিচের দিকের গুলোকে বলে স্পঞ্জি, স্পঞ্জি মেসোফিল। এইবার আমার কথাটা শোনো, এই যে স্পঞ্জি বেসোফিল সেলগুলোর মাঝখানে গ্যাপ আছে, হ্যাঁ কি না? কি এটা ইন্টারসেলুলার স্পেস। তো যখন ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড নিবে, তখন এই স্টোমাটা দিয়ে এই স্পেসটাতে স্টোর করবে, তারপরে সেলগুলোতে সাপ্লাই হবে। প্লাস ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেন তৈরি হচ্ছে, ওই অক্সিজেনও এই স্পেস গুলো দিয়ে এসে এখানে জমা হয়, পরে বাইরে বের করে দেয়। তাছাড়া স্টোমাটা দিয়ে এক্সেস ওয়াটার ভেপারকেও বাইরে বের করে দেয়। বলতো ওয়াটার ভেপারকে বাইরে বের করে দেওয়ার প্রসেসটার নাম কি? ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন। তাহলে প্যারেনকাইমা দিয়েই এগুলো হয়, যেহেতু প্যারেনকাইমা লিভিং আর ওর মধ্যে ইন্টারসেলুলার স্পেস আছে। এই যে প্যারেনকাইমা সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি লিভিং, আর ওর মধ্যে কি আছে? ইন্টারসেলুলার এয়ার স্পেস আছে, যেটা দিয়ে ওরা কি করে বললাম? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। তারপরে পড়বা 7 নাম্বারটা। এই যে এখনই তোমাদেরকে আমি লিফের মেসোফিল সেলের কথা বললাম, তাই তো? ওর মধ্যে কি থাকে? গ্রিন কালারের, কেন? ক্লোরোপ্লাস্ট। তাহলে যদি কোনো প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে ক্লোরোপ্লাস্ট প্লাস প্লাস প্যারেনকাইমা ক্লোরেনকাইমা হয়ে যায় ওর নাম। কোথায় থাকে বললাম? লিভস অফ মেসোফিল। আচ্ছা, আর যদি কোনো প্যারেনকাইমার, এইদিকে দেখো, যদি কোনো প্যারেনকাইমার মধ্যে এয়ার ক্যাভিটি থাকে, তাহলে এয়ার প্লাস প্যারেনকাইমা হয়ে গেল অ্যারেনকাইমা। কাদের মধ্যে থাকে? কচুরিপানা, ওয়াটার হায়াসিন্থ। ওয়াটার হায়াসিন্থ জলে কেন ভাসে? কারণ ওদের প্যারেনকাইমা গুলোর মধ্যে এয়ার স্যাক থাকে, তাই জন্য ওটা তোমার কি জানো, বায়ন্সি, বায়ন্সি প্রোভাইড করে, তাই ওটা ভেসে থাকে। That present in parenchyma to buoyancy to the plant, such as of parenchyma is called
প্যারেনকাইমা। ওয়াটার হায়াসিন্থ, হাইড্রিলা, হাইড্রিলা এক ধরনের শ্যাওলা। এই কটাই করতে হবে প্যারেনকাইমার ফাংশন। এত অবধি থাকলো। এর পরের দিন কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা করে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে ঢুকে যাবে। হ্যাঁ, ওটা লাগবে না, 8 লাগবে, 9 লাগবে না। এই যে এ আর বললাম যে, ওটাই তো 8 নাম্বার।